সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। দর্শক, গতকালকেই আমার এক বন্ধু, সে ইঞ্জিনিয়ার, সে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে বিভিন্ন আদালতের বিষয়ে, যে আসলে এই আদালতটা বড় না ওই আদালত বড়, ওইটা ছোট না ওইটা ছোট। তো ইতিপূর্বেও সে আমাকে এই ধরনের প্রশ্ন করেছে এবং তখন সেভাবে তাকে উত্তরও দিয়েছি, এবং আবার সে কালকে আমাকে রিপিট প্রশ্ন করেছে। তো সে একজন উচ্চশিক্ষিত, দেশের প্রথম সারির একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন বিএসসি ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট। তো তারও বাংলাদেশের এই আদালত ব্যবস্থা সম্পর্কে যে সাধারণ যে জ্ঞানটুকু, সেই জ্ঞানটুকু নেই। এটা শুধু তাকে বলছি না, এটা বাংলাদেশের মানে যারা কোর্টে এসেছেন কোনো কাজে মামলা খেয়ে বা মামলা করতে, তারা কিছুটা হয়তো জানেন, কিন্তু প্রপার পুরো জিনিসটা তারাও জানেন না। এবং বাংলাদেশে আমার মনে হয় যে যারা শুধুমাত্র এই আইন আদালত নিয়ে আছেন, অ্যাডভোকেট, মুহুরি বা যারা এই কাজগুলো করেন, এরাই মোটামুটি জানে। এর বাইরে বেশিরভাগ লোকই এই জিনিসগুলো জানে না। কিন্তু জিনিসটা খুবই একটি বেসিক নলেজ, যেটা আমাদের সবারই কিছু না কিছু জানা প্রয়োজন। তো আপনাদের জন্য খুব সহজ ভাষায় এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো আজকে। সেটা হলো যে বাংলাদেশে মোটা আদালত কত প্রকার। সব আদালতের বড় আদালত হলো সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনারা এটার নাম শুনেছেন। এই সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এটির আবার দুইটি বিভাগ রয়েছে, হাইকোর্ট ডিভিশন আর একটি হলো আপিলেট ডিভিশন। মানে বাংলায় হলো হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগের চেয়ে আবার আপিল বিভাগ বড়। হাইকোর্ট বিভাগের কোনো মামলা, হাইকোর্ট বিভাগ যখন কোনো মামলায় রায় দেয় বা তার একটা সিদ্ধান্ত জানায়, তখন এই রায়ের বিরুদ্ধে আবার আপিল বিভাগে মামলাটি নিয়ে যাওয়া যায় আপিল করার জন্য। কিন্তু এর মাঝখানে আবার আরেকটি স্টেপ রয়েছে, সেটি হলো চেম্বার জাজ। এই হাইকোর্ট ডিভিশন থেকে যে মামলাগুলো রায় হলো, সেই মামলাগুলো কি আসলে আপিলের ডিভিশনে বিচার করার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় কিনা? কারণ আপিলের ডিভিশন তো সারা দেশের সব মামলা যদি শেষ পর্যন্ত আপিলের ডিভিশনে গিয়ে জমা হয়, তাহলে তো আপিলের ডিভিশন আসলে বিচার করে শেষ করতে পারবে না। তো এই মামলাটির ভিতরে কি আসলে আইনগত এমন কোনো জটিল বিষয় আছে কিনা, যেটির ব্যাখ্যার জন্য আপিলের ডিভিশনের হস্তক্ষেপ প্রয়োজন? এটি প্রথমে যাচাই করবেন যে চেম্বার জজ। এই চেম্বার জজ এটি যাচাই করার পর এটিকে পাঠাবেন আপিলের ডিভিশনে, এবং সেখানে গেলে তারপরে আপিলের ডিভিশন এটা রায় দেবে, এবং আপিলের ডিভিশন যেটি সিদ্ধান্ত দেবে সেটি এই বাংলাদেশে ফুল অ্যান্ড ফাইনাল। তার উপরে আর কোনো কথা নেই, তার উপরে আর কোনো সিদ্ধান্ত নেই, তার উপরে কারো কোনো মতামত, কোনো কিছুই খাটবে না। সে হোক প্রধানমন্ত্রী, হোক রাষ্ট্রপতি, কারো কোনো কিছু খাটবে না। তো এটা গেল আমাদের আপার কোর্ট। এরপরে আসে হলো আমাদের লোয়ার কোর্ট। লোয়ার কোর্ট মানে অধস্তন আদালত। অধস্তন আদালত বাংলাদেশে, এখানে আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি যে অধস্তন আদালত এখানে বাংলাদেশে দুইটি ধারায় বিভক্ত। একটি হলো নির্বাহী আদালত, আরেকটি হলো বিচারিক আদালত। ইংরেজিতে বলা হচ্ছে এক্সিকিউটিভ কোর্ট আর জুডিশিয়াল কোর্ট। এক্সিকিউটিভ কোর্ট কোনটি? যেটি হলো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত। বিসিএস এর অ্যাডমিন ক্যাডারে, প্রশাসন ক্যাডার হিসেবে যারা নিযুক্ত হন, তাদের মধ্যে থেকে অনেক সময় এই বিচারিক কাজ করার জন্য কাউকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রদান করা হয়। যখন তাকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রদান করা হয়, তখন তিনি ম্যাজিস্ট্রেট বলে গণ্য হন। বেসিক্যালি তারা কিন্তু অ্যাডমিন ক্যাডার, তারা কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট নন। তো এই বিচারের কাজ সেটি হতে পারে মোবাইল কোর্ট, এবং আরও কিছু ছোট ছোট আইনের কিছু বিধান রয়েছে, সেগুলোর বিচার তারা করে থাকেন। যেমন ফৌজদারি কার্যবিধির 98 ধারার মামলা, কোনো পণ্য বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য। 100 ধারার মামলা, এটাকে আমরা সাধারণত বউ উদ্ধারের মামলা বলে থাকি, যে কারো স্ত্রীকে যদি তার শ্বশুর শাশুড়ি নিয়ে গিয়ে আটকে রাখি, শ্বশুর বাড়িতে আর আসতে দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে সে 100 ধারায় মামলা করে সেই বউকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। এছাড়া 133 ধারার মামলা, এছাড়া 144-45 ধারার মামলা, এই জাতীয় কিছু মামলা রয়েছে, যেগুলো আমরা এই নির্বাহী কোর্টে বা এক্সিকিউটিভ কোর্টে করতে পারি। এক্সিকিউটিভ কোর্টে যারা বিচার করে তারা কারা? ইএম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তার উপরে আছেন এডিএম, যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আর একজন হলো ডিএম, যিনি হলো জেলা ম্যাজিস্ট্রেট। তো এই যে ডিএম, যিনি এই একই ব্যক্তি ডিএম, তিনি 3টি নামে অভিহিত হয়ে থাকেন। প্রথমত, যখন বিচারিক কার্য তিনি অংশগ্রহণ করেন, তখন তার নাম ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। ওই একই ব্যক্তি যখন সরকারের বিভিন্ন নির্বাহী কাজে যখন পরিচালনা করেন, নির্বাহী কাজে অংশগ্রহণ করেন, তখন ব্যক্তি কিন্তু একই, দায়িত্ব যখন আলাদা হয়ে যাচ্ছে, তখন তার ফিল্ডটা আলাদা হয়ে যাচ্ছে, নামটা আলাদা হয়ে যাচ্ছে, তখন তার নাম হয় ডিসি। আমরা সাধারণত ডিসি নামেই চিনি ওই ব্যক্তিকে, যে ডিসি সাহেব, জেলা প্রশাসক মহোদয়।
ডেপুটি কমিশনার। তো এই ডেপুটি কমিশনার বা ডিসি যিনি, তিনি যখন বিচারিক কাজ করেন তখন তার নাম হয়ে যায় ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমরা আইনের ছাত্ররা ডিএম বলেই অভ্যস্ত। এরপরে এই একই ব্যক্তি যখন ভূমি রাজস্ব কালেক্ট করার কাজটি যখন করেন তখন তার নাম হয়ে যায় কালেক্টর। আপনারা ভারতে দেখে থাকবেন যে কালেক্টর বলা হয়ে থাকে এখনও তাদেরকে, কিন্তু বাংলাদেশে ওই একই ব্যক্তিকেই 3টি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে আমরা ডিসি নামে ডেকে থাকি এবং বিচারিক কাজের সময় তিনি ডিএম, রাজস্ব কাজের সময় তিনি কালেক্টর হিসেবে অভিহিত হয়ে থাকেন। তো একইভাবে এডিএম যিনি, তিনি অতিরিক্ত জেলা প্রশাসক বা এডিসি, আবার তিনি এডিএম, আবার তিনি অতিরিক্ত কালেক্টর, অ্যাডিশনাল কালেক্টর। এই গেল নির্বাহী কোর্ট। আর একটা থাকলো জুডিশিয়াল কোর্ট, যেটি হলো মূল ধারার কোর্ট, মূল আদালত। এই মূল আদালতে আবার 2 রকম ভাগ রয়েছে, একটি হলো দেওয়ানি আদালত আর একটি হলো ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত হলো সিভিল কোর্ট, ফৌজদারি আদালত হলো ক্রিমিনাল কোর্ট। দেওয়ানি কোনগুলো? যে কোনো সম্পত্তির মালিকানা বা কোনো সত্ত্ব বা কোনো ঘোষণা, এই জাতীয় কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়, কোনো পদের অধিকার বা সম্পদের অধিকার, এই বিষয় নিয়ে যখন কোনো ডিসপিউট অ্যারাইজ হয় তখন এই মামলাগুলো যে আদালতে পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত। পক্ষান্তরে ক্রাইম যেগুলো, অপরাধ কোনো মানুষের প্রতি হোক বা অন্য যে কোনো কারো প্রতি হোক, যদি কোনো অপরাধ করা হয়ে থাকে সেই অপরাধের প্রেক্ষিতে শাস্তি দেওয়া হয় যে আদালতে, তাকে বলা হচ্ছে ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত। তো এই ক্রিমিনাল কোর্ট আর সিভিল কোর্ট, ফৌজদারি আর দেওয়ানি, এগুলোর মধ্যে আসলে কি কি আছে? প্রথমত, বিচারকরা বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর মাধ্যমে বিচারক নিয়োগ করা হয়ে থাকে। এই যে যারা কোর্টে বিচার করেন তাদেরকে নিয়োগ করা হয়ে থাকে। পূর্বে এটি ছিল বিসিএস এর বিচার ক্যাডার নামে একটি ক্যাডার। সেই এখন যেরকম বিসিএস অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডারে যারা যায় তারা প্রশাসনে যায়, পুলিশে যায়, তো সেরকম বিসিএস বিচার ক্যাডার ছিল। যারা বিসিএস বিচার ক্যাডারে উত্তীর্ণ হতেন তারা বিচারক হতেন। কিন্তু 2007 সালে যখন বিচার বিভাগ পৃথক করা হলো তখন এই বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়াটিকেও পৃথক করা হলো। তখন পিএসসি থেকে বিভক্ত হয়ে বিজেএসসি নামে একটি আলাদা বোর্ড গঠন করা হলো, যার ফুল ফর্ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আন্ডারে এই অধস্তন আদালতের যে বিচারক তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই অধস্তন আদালতের মানে এন্ট্রি যে পোস্টটি, সেটির নাম হলো অ্যাসিস্ট্যান্ট জজ বা সহকারী জজ। যে কোনো ব্যক্তি এই বিজেএসসিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, তিনি সর্বপ্রথম সহকারী জজ বা অ্যাসিস্ট্যান্ট জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এই অ্যাসিস্ট্যান্ট জজ পরবর্তীতে প্রমোশন পেয়ে তিনি হন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের পরে তিনি হন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এটাকে বলা হচ্ছে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ। জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ যিনি, সেটাকে বাংলায় বলা হচ্ছে যুগ্ম জেলা জজ। এখানে একটি কনফিউশন রয়েছে, সেটি হলো এই যুগ্ম জেলা জজ যেটি, এটাকে অনেকে সাব জজ বলে থাকেন, কিন্তু বর্তমানে আসলে সাব জজ নামে কোনো জজ নেই। পূর্বে ছিল এই যে অ্যাসিস্ট্যান্ট জজ যারা ছিল, এদের কোর্টের নাম ছিল মুনসেফ কোর্ট, আর মুনসেফ কোর্টের ঊর্ধ্বতন যে কোর্ট ছিল সেটির নাম ছিল সাব জজ কোর্ট। কিন্তু 2007 সালের পরে যখন আইন সংশোধন করা হলো, করার পরে এই মানে সিস্টেমটি ডেমোলিশ করে এখানে অ্যাসিস্ট্যান্ট জজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ এবং তার উপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ বা যুগ্ম জেলা জজ স্থাপন করা হলো। তার উপরে রয়েছে অতিরিক্ত জেলা জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ। তার উপরে রয়েছেন যিনি সবার চেয়ে বড়, তিনি হলেন ডিস্ট্রিক্ট জজ মানে জেলা জজ। এবার এই যে 5টা ধাপের কথা বললাম, এরা মোটামুটি সবাই সিভিল বিচারের কাজ করে থাকেন মোটা দাগে। এরপরে ফৌজদারি অংশে থাকে 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট, 2nd ক্লাস ম্যাজিস্ট্রেট, 1st ক্লাস ম্যাজিস্ট্রেট, এবং এদের উপরে আবার থাকে ওই যে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ। মানে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ তারা এই 2টা যে উইং গেল, একটা সিভিল উইং, একটা আপনার ক্রিমিনাল উইং, ফৌজদারি এবং দেওয়ানি, এই 2 আদালতের যে নিম্ন পর্যায়ের যে আদালতগুলো, এইগুলোর জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কোর্ট হলো এই অতিরিক্ত জেলা জজ বা জেলা জজ। তাহলে এই যে 3rd ক্লাস, এখানে আরেকটা প্রশ্ন অনেকের থাকে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা কারা? এই যে ম্যাজিস্ট্রেট কোর্টে যে 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট, 2nd ক্লাস, এখন বর্তমানে অবশ্য প্র্যাকটিসে 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট থাকেন না,
মূলত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটই দেখা যায়। তো এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা থাকেন তাদের মধ্যে থেকে সিনিয়র যিনি এমন একজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয় এবং আরও কয়েকজন থাকেন এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অ্যাসিস্ট করার জন্য, তাদেরকে বলা হয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত। তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তাদের মানে মানমর্যাদার দিক থেকে তারা প্রায় সমান, কিন্তু মূলত কেসগুলো রিসিভ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত যে কাজগুলো সেগুলোকে বন্টন করে দেন এই এসিজেএমদের মধ্যে। এসিজেএম সংক্ষেপে বলা হয় সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর এদেরকে বলা হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা তাদেরকে বলা হয় এসিজেএম। এই একই বিষয় যখন এটি মহানগর কোর্টে যাওয়া হয়, যখন মহানগর এলাকায় বা সিটি কর্পোরেশন এলাকায় যে কোর্টগুলো রয়েছে সেখানে গেলে কিন্তু সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও আপনারা পাবেন না। মহানগর এলাকায় সর্বনিম্ন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং তাদেরকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এমএম। তো এই এমএম এর উপরে থাকে আবার সিএমএম, মানে জেলা পর্যায়ে যিনি সিজেএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি মহানগর পর্যায়ে গেলে সিএমএম বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে অভিহিত হয়ে থাকে। বস্তুতপক্ষে তাদের পদ, পদবি, ক্ষমতা, কার্যক্রম সব কিছু একই। এই গেল ক্রিমিনাল সাইড। সিভিল সাইডে বলা হচ্ছে আচ্ছা এখানে এখন এই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটরা কী বিচার করবেন বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটরা কী বিচার করবেন, ফার্স্ট ক্লাসটা কী বিচার করবেন, এটার একটা ভেরিয়েশন রয়েছে যে সর্বনিম্ন এত বছর থেকে এত বছর শাস্তি, যাদের ধরেন 2 বছর পর্যন্ত শাস্তি যে অপরাধগুলোর, সেগুলো বিচার করবে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। 3 বছর পর্যন্ত অপরাধ, 2 বছরের ওপর থেকে 3 বছর পর্যন্ত শাস্তি যে অপরাধগুলোর সেগুলো বিচার করবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তেমনি যেগুলো মানে 5 বছর পর্যন্ত শাস্তি 3 বছর থেকে, সেগুলো করবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর পক্ষান্তরে দেওয়ানি যে সেকশনটি সেখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। 0 থেকে 15 লক্ষ টাকা মূল্যমানের কোনো সম্পদ বা অধিকার বিষয়ে যিনি বিচার করবেন তিনি হলেন সহকারী জজ। সহকারী জজ নাম বলে তিনি কিন্তু জজের সহকারী, বিষয়টি কিন্তু এমন নয়, তার পদের নাম কিন্তু অ্যাসিস্ট্যান্ট জজ বা সহকারী জজ। যেমন সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার, তারপরে সহকারী কর কমিশনার, মানে এই যে এন্ট্রি লেভেলের সবগুলো পদের নামেই কিন্তু সহকারী বা অ্যাসিস্ট্যান্টই থাকে। তো তারপরে থাকলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, তিনি 15 লক্ষ টাকার উপর থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত যেসব সম্পদের মূল্য বা অধিকারের মূল্য সেগুলোর বিষয়ে বিচার করে থাকেন এবং 15 লক্ষর উপর থেকে আনলিমিটেড পর্যন্ত যে মূল্যমানের যে সম্পদ এবং অধিকার সেগুলোর বিচার করে থাকেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ বা যুগ্ম জেলা জজ। এই হলো প্রাথমিক একটি ধারণা। এখন এর ওপরে যাবে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজের বিষয়টি আসবে। এদের কাছে কখন যাবে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের সাধারণত মূল মামলার কোনো এখতিয়ার নেই, এখতিয়ার বা জুরিসডিকশন, অর্থাৎ কোনো মূল মামলা এরা গ্রহণ করে না। এরা সাধারণত কি করে, এই যে নিচের যে 3টা কোর্ট সিভিলে এবং নিচের যে 3টা কোর্ট ক্রিমিনালে, এই মামলাগুলোর যখন নিষ্পত্তি করে দেয় বা ওই কোর্ট যখন এটার একটা রায় দেয়, তখন এই রায়ের বিরুদ্ধে এই জেলা জজ কোর্টে সাধারণত আপিল করা হয়ে থাকে। আরও ছোট ছোট 2-1টা বিষয় রয়েছে, যেমন ট্রেডমার্ক বা ইত্যাদি, এই ধরনের 2-1টা বিষয় সরাসরি জেলা জজ মামলা গ্রহণ করে থাকেন, কিন্তু সাধারণ দর্শকদের জন্য এত কিছু জানার দরকার নেই, এটা আইনের ছাত্রদের আলোচনা। তো সাধারণ দর্শকের জন্য যেটুকু জানার প্রয়োজন সেটি হলো যে যদি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোনো রায় দিয়ে থাকে, সেই রায়ের বিরুদ্ধে যে পক্ষ অখুশি হলো, আইনের ভাষায় যাকে বলা হচ্ছে সংক্ষুব্ধ হলো, মানে যার রায়টি পছন্দ হলো না, সে তখন এই রায়ের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবে। আবার এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন সেটি প্লেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হতে পারেন বা এসিজেএম হতে পারেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজেএম হতে পারেন। তারা যদি কোনো মামলার বিচার করে থাকে, সেই মামলার রায়ের বিরুদ্ধে যদি কোনো পক্ষ অখুশি হয় বা সংক্ষুব্ধ হয়, তাহলে তিনি জেলা জজের কাছে আপিল করতে পারেন। এখানে একটি ব্যতিক্রম রয়েছে যে 124-এর এ ধারা, যেটি রাষ্ট্রদ্রোহিতার মামলা, এখানে সিজেএম যদি বিচার করে তার বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে আপিল করা হবে। তো এটিও অনেক গভীর আলোচনা, এটিরও আপনাদের প্রয়োজন নেই। আমরা একটু সিভিল সাইডে আসি। সিভিল সাইডে আসলে যেটি দেখা যায় যে এই যে অ্যাসিস্ট্যান্ট জাজ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ যারা বিচার করছেন, এদের বিরুদ্ধে যে আপিল হবে বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যে বিচার করছেন, এই বিচারের যেগুলোর মূল্যমান 5 কোটি টাকার নিচে,
যে সম্পদের মূল্য 5 কোটি টাকার নিচে, এই রকম কোনো সম্পত্তির বিষয়ে যদি এই 3টি কোর্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ তারা যদি বিচার করে থাকেন এবং সেই রায়ে যে পক্ষ সংক্ষুব্ধ হন বা যিনি অখুশি হন, তিনি এই রায়ের বিরুদ্ধে জেলা জজের কাছে বিচার মানে আপিল করতে পারবেন। কিন্তু এই সম্পত্তির মূল্যমান যদি 5 কোটি টাকার উপরে হয়ে যায়, তখন তাকে যেতে হবে হাইকোর্টে গিয়ে তিনি এটার আপিল করতে পারবেন। এখানে একটি বিষয়, এই একই ব্যক্তি জেলা এবং দায়রা জজ, আপনারা দেখবেন যে সাইনবোর্ডে লেখা থাকে জেলা ও দায়রা জজ, ওই ডিসির মতো অনেকটি বিষয়টি। ওই একই ব্যক্তি যখন ফৌজদারি আদালতের বিষয়গুলো নিয়ে ডিল করেন, তখন তাকে বলা হয় দায়রা জজ বা সেশন কোর্ট। আপনারা সেশন কোর্ট নামটি শুনে থাকতে পারেন। এবং ওই একই ব্যক্তি যখন সিভিল ম্যাটার নিয়ে যখন ডিল করে বা সিভিল ম্যাটার বিচার করে থাকেন, তখন তাকে বলা হচ্ছে জেলা জজ। আর অতিরিক্ত জেলা জজের কাজটি কি? অতিরিক্ত জেলা জজ তিনি মূলত এই জেলা জজের অতিরিক্ত দায়িত্বগুলো পালন করেন। মানে জেলা জজের কাছে যখন অনেক বেশি কাজের চাপ চলে আসে, তখন তিনি তার ওই কাজগুলো এই অতিরিক্ত জেলা জজদের মধ্যে বন্টন করে দেন। মানে কাজ করার ক্ষমতার দিক থেকে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ সমমানের, কিন্তু প্রশাসনিক ক্ষমতা কিছু জেলা জজের বেশি রয়েছে। এবং একজন জেলা জজ একজন জেলা পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা, যিনি একজন সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তো আপাতত এটুকুই। এর মাঝে আরেকটি বিষয়, সেটি হলো যে হাইকোর্টে কখন যাবেন। এই যে নিচ থেকে লোয়ার কোর্টের মামলাগুলো যে হাইকোর্টে চলে যাচ্ছে, তো এই যে জজ কোর্টে যখন দায়রা আদালতে যখন কোনো ফৌজদারি মামলার রায় দেওয়া হলো, সেই রায়ের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তখন সেটার বিরুদ্ধে তারা হাইকোর্টে যেতে পারছেন। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যে সিভিল কোর্টে সেকেন্ড আপিল নেই। মানে আপনি লোয়ার কোর্টে একটি বিচার হয়ে আপনার একটা রায় দেওয়া হলো, সেই রায়ের বিরুদ্ধে আপনি একবার আপিল করলেন জেলা জজের কাছে। এবার জেলা জজ আবার যেটি ওটার প্রেক্ষিতে যে রায় দিল সেটিও আপনার পছন্দ হলো না, আপনি সেটার বিরুদ্ধে আবার আপিল করতে চাচ্ছেন, কিন্তু দ্বিতীয়বার এখানে আপিল হবে না, এই আপিলের সুযোগ আইনে নেই। তাহলে কি হবে? এই যে রায়টি যে দিল জেলা জজ, এটির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপনি রিভিশন মামলা দায়ের করতে পারবেন। আপিল আর রিভিশনের মধ্যে মানে কিছু পার্থক্য রয়েছে, এটিও আইন ছাত্রদের আলোচনা, এত গভীর না জানলেও হচ্ছে। কিন্তু মূল যেটি বিষয় সেটি হলো যে জেলা জজের যে বিচার সেটি কিন্তু শেষ নয়, তারপরেও কিন্তু এটার কিন্তু একটা এটাকে মানে কি বলবো যে পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা কিন্তু রয়েছে হাইকোর্টে রিভিশন মামলা দায়েরের মাধ্যমে। তো দর্শক, আমি আপনাদেরকে হাইকোর্ট বিভাগের বিষয়ে একটু বললাম। তারপরে আমাদের লোয়ার জুডিশিয়ারি যেটা, সেখানে নির্বাহী কোর্ট এবং জুডিশিয়াল কোর্ট, এবং জুডিশিয়াল কোর্টের মধ্যে কি কি ভাগ রয়েছে, কারা কারা কি বিচার করছেন, সেই বিষয়গুলোকে আমি বললাম। এখানে আরও একটি বিষয় আমি উল্লেখ করি, সেটি হলো যে এই যে অ্যাসিস্ট্যান্ট জাজ পদে যারা নিয়োগ হচ্ছেন বিচার বিভাগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে, এরাই যখন সিভিল কোর্টের দায়িত্বে থাকেন তখন তাদেরকে বলা হচ্ছে জজ, এবং এই একই ব্যক্তিকে যখন মানে ক্রিমিনাল কোর্টে ট্রান্সফার করে ক্রিমিনাল কোর্টের ফৌজদারি আদালতের দায়িত্বে দেওয়া হয়, তখন তার নাম হয়ে যায় ম্যাজিস্ট্রেট। মানে এই যে অ্যাসিস্ট্যান্ট জজ, তিনি যদি তাকে যদি ফৌজদারি কোর্টের দায়িত্বে যদি দেওয়া হয়, তিনি হয়ে যাবেন 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট। আবার যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, মানে ইকুইভ্যালেন্ট আর কি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তাকে যদি ফৌজদারি কোর্টের দায়িত্বে দেওয়া হয়, তার নাম হবে 2nd ক্লাস ম্যাজিস্ট্রেট। আর যিনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তিনি হবেন 1st ক্লাস ম্যাজিস্ট্রেট। এটি নিয়ে অনেকের কনফিউশন থাকে যে জজ কারা ম্যাজিস্ট্রেট কারা, সেটিও আমি বললাম। সম্ভবত এটি নিয়ে আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম, এই মুহূর্তে বিষয়টি আমার মনে পড়ছে না। তো আজকের আলোচনা দর্শক এ পর্যন্তই। কথা হবে আবারও অন্য কোনো আইনের বিষয় নিয়ে। তবে আরেকটি ভিডিও আমি করব, সেটি হলো যে ওই যে সিভিলে মানে কোন কোর্ট কতটুকু বিচার করবে, কার বিরুদ্ধে কোন আপিল, যদিও এইখানে আমি ভিডিওতেই সব বলেছি, তারপরে দর্শক যদি অতিরিক্ত জানতে চান আমি এটি নিয়ে আরেকটি অতিরিক্ত ভিডিও করব। আজকে এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।